কেমন আছো তোমরা সবাই? আগের দিন তাহলে পড়েছিলাম কি অ্যাম্পিয়ার সার্কিটের ল এর বিবৃতিটা শুধু দেখেছিলাম এবং গাণিতিক রূপটা দেখেছিলাম। আর তার আগে পড়েছিলাম কি বায়ো-সাভার্ট ল এবং তার অ্যাপ্লিকেশন। বায়ো-সাভার্ট সূত্র কী করেছিল? চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়েছিল। এটাও ঠিক সেরকম চৌম্বক ক্ষেত্র মান নির্ণয় করার জন্য ব্যবহার করা হবে। কিছু কিছু ক্ষেত্রে বায়ো-সাভার্ট সূত্র অ্যাপ্লাই করা সুবিধাজনক, আর কিছু কিছু ক্ষেত্রে অ্যাম্পিয়ার্স ল ব্যবহার করা সুবিধাজনক। আগের দিনেও বলেছিলাম যে অ্যাম্পিয়ারের সূত্র বললে যেন কেউ কোনো দিন লিখে দিও না অ্যাম্পিয়ারের সন্তরণ নীতি, কারণ ওটা নীতি বা নিয়ম আর এটা হচ্ছে সূত্র, মাথায় একটু খেয়াল রাখবে। আর খাতা দেখার সময় দেখেছি অনেকজনে লিখে দেয়। আচ্ছা, আজকে কী হবে তাহলে? ম্যাগনেটিক ফিল্ড অফ এ লং স্ট্রেট ওয়্যার বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে নির্ণয় করেছিলাম। আজকে তাহলে অ্যাম্পিয়ার্সের সূত্র সাহায্যে দেখি কেমন হয়। একটা দীর্ঘ রেজু তার, দেখো মনে করি এক্স ওয়াই একটা কি দীর্ঘ রেজু তার এবং এর মধ্যে প্রবাহ হচ্ছে আই। মনে করি কি এক্স ওয়াই একটা দীর্ঘ ঋজু তার, তাহলে মনে করি এক্স ওয়াই একটি দীর্ঘ ঋজু পরিবাহী এবং এর মধ্যে প্রবাহ আই। আমার কি করতে হবে? এর কোনো একটা বিন্দুতে পি কোনো একটা বিন্দু নিলাম, সেই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো ধরে নাও এখান থেকে দূরত্ব হচ্ছে কত? আর, এবং এটা ধরে নিলাম ও। তাহলে পি বিন্দুতে কি করতে হবে আমাকে? তার থেকে আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। অতএব পরিবাহী থেকে আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তাহলে কার সাহায্যে করব? অ্যাম্পিয়ার সার্কিটের লয়ের সাহায্যে। তাহলে অ্যাম্পিয়ার সার্কিটের লয়ে কী বলা আছে? একটা বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটি। তাহলে আমাকে একটা বদ্ধ পথ কল্পনা করতে হবে অবশ্যই, তাই তো? একটা বদ্ধ পথ না, আমি তো একটা শুধু তার নিয়ে নিয়েছি আর এখানে পি বিন্দু, এখানে কোনো বদ্ধ পথ নয়, নেই আমার বদ্ধ পথ এখানে। তাহলে আমি কী করবো? একটা বদ্ধ পথ কল্পনা করে নেব। কেমন কল্পনা করবো? এখানটা আর ব্যাসার্ধের বৃত্তাকার বদ্ধ পথ কল্পনা করলাম। সেই বদ্ধ পথটা কেমন? অবশ্যই পি বিন্দুগামী হবে, অবশ্যই পি বিন্দুগামী হবে। তাহলে কি দেবো? পি বিন্দুগামী একটি আর ব্যাসার্ধের বদ্ধ পথ কল্পনা করা হলো। এবার দেখো তাহলে এখানে কি আছে? চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলন মান। তাহলে এই বদ্ধ পথের কি হবে? একটা ক্ষুদ্র অংশ নিয়ে নেব। বদ্ধ পথের ডাইরেকশনটা কেমন হবে? ডাইরেকশন কোন দিকে হবে জানি না, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, কিন্তু কেমন? দেখো যদি এটা প্রবাহ হয় তাহলে বদ্ধপথ নিয়েছি কেমন? এরকম বদ্ধপথ নিয়েছি। আবার এটা যদি তার হয়, তার ওটা যদি ওয়্যার হয়, তাহলে এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কেমনভাবে থাকবে? এইটা এরকম থাকবে, মানে কি এর চারিপাশে বৃত্তাকার পথে এরকম থাকবে। যদি প্রবাহ ঊর্ধ্বমুখী হয় তাহলে কেমন ধরছি? এরকম ধরছি, তার মানে কি ডাইরেকশনটা ঠিক এরকমই হবে, বা বিপরীত দিক হলে এরকম হবে। তাহলে কি হলো? এই তারের মধ্যে প্রবাহ গেলে এই চারিদিকে চৌম্বকটা থাকবে কেমন? বৃত্তাকার পথে। আর আমি পথটাও নিচ্ছি কত? বৃত্তাকার পথ।
তাহলে এই ডেল এর অংশ, ধরো না এখানে বৃত্তাকার পথ, তাহলে এর ডেল এর অংশ কোন অভিমুখ কোন দিকে হবে? এর স্পর্শক বরাবর। আর এর চৌম্বক বরাবর কোন হবে? এটাও বৃত্তাকার। তো এর বৃত্তাকার যদি হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? বলরেখার স্পর্শকটাই কি হবে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। বলরেখার ধর্ম কি পড়েছিলাম? যে বলরেখা হচ্ছে এমন একটা কাল্পনিক রেখা যার যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে কি করে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তাহলে এটা যদি বলরেখা হয় অভিমুখ, তাহলে এর স্পর্শকটাও কি করবে? আমার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আর ডেলের অভিমুখ কি হচ্ছে? একই হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে একটা ক্ষুদ্র অংশ ডেল নিই, তাহলে ডেলের অভিমুখটা কেমন হলো? এদিকে হলো। আর এখানে ডেল বি অভিমুখটাও একই হবে। কারণ দুটি হচ্ছে কি বৃত্তাকার এবং দুটির অভিমুখ কি স্পর্শক বরাবর। তাহলে এবার আমি অ্যাম্পিয়ারের বর্ধমান সূত্র প্রয়োগ করি। তাহলে কি হবে? বদ্ধ পথের ডেল এর অংশ মিলে ডেল এল ও চৌম্বক ক্ষেত্র পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ ডেল এল প্যারালাল টু বি। তাহলে অ্যাম্পিয়ারের সূত্র কি লিখবো? তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রানুযায়ী কথা হবে ক্লোজ পাথ বি ডট ডেল এল সমান মিউ নট আই। সব কথা হবে ক্লোজ পাথ বি ডট ডটের জায়গায় লিখলাম কি লিখলাম? ডেল এল কস জিরো। কস জিরো কেন? কারণ বলো ডেল বি আর ডেল এল হচ্ছে কি পরস্পর সমান্তরাল। কেন সমান্তরাল বললাম? কারণ চৌম্বক ক্ষেত্রটাও হচ্ছে কি এরকম আছে, মানে বৃত্তাকার পথে আছে, আর আমি যে পথটা কল্পনা করছি সেটাও হচ্ছে বৃত্তাকার, মানে দুটো একই রকম বলতে পারো, কো অ্যাক্সিয়াল বলতে পারো। তাহলে কত হলো আমার? সমান মিউ নট আই। তাহলে কত হলো এখানে আমার? কস থিটা মান হচ্ছে কত? এর মান 1, বিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল শুধু মান। তাহলে বি ক্লোজ ইন্টিগ্রাল ডেল এল সমান হচ্ছে মিউ নট আই। ডেল এর মান কত হবে? ডেল এল কি নিয়েছিলাম? বৃত্তাকার পরিবাহীর একটা ক্ষুদ্র অংশ। তাহলে সমগ্র পথের মান কত? 2 পাই আর। তাহলে বি ইন্টু 2 পাই আর সমান মিউ নট আই। দ্যাটস ইকুয়াল টু কি লিখবো? বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর। দেখো তো এটা ঠিক সেম এসেছিল কিনা যেমনটি নির্ণয় করেছিলাম এর তারের জন্য। 22 ওয়াট সূত্রের ক্ষেত্রে নির্ণয় করেছিলাম ঠিক সেম একই রকম, শুধু মানটা এরকম আছে। তো সেখানে কেমন ছিল? ফর্মটা ছিল কি? বি সমান মিউ নট 2i বাই 4 পাই ছিল এখানে, দেখো এই বাই আর। এখানে 4 পাই ছিল, এখন 2 গুণ করে দিলে 4 পাই হয়ে যাবে। সেখানে ফর্মটা ছিল কেমন? এরকম। তাই দুটোর মান কি হচ্ছে? একই রকম আসছে। বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ নট আই। এখানে একটাই তার আছে তাই নিপ্রবাহ আই। আর বলো কি বি ডট ডেল এল এর মধ্যবর্তী কোণ কস থিটা 0 ডিগ্রি। নোট করে নাও। এবার দেখো এই ওয়্যারটা কি হতে পারে? এটা হচ্ছে একটা খুবই ক্ষুদ্র ব্যাসের ওয়্যার নিয়েছি। যদি আমি ধরে নিই যে এই ওয়্যারটা সিলিন্ডারিক্যাল বা চোঙাকৃতি, তখন সেক্ষেত্রে কেমন হবে? সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে? তো সিলিন্ডারিক্যাল ওয়্যারটা কেমন হতে পারে? হয় সেটা হবে কি ফাঁপা, নয় সেটা নিরেট। প্রথমে নিরেট দিয়ে দেখি। সলিড,
সলিড সিলিন্ডার, একটা সিলিন্ডারিক্যাল ওয়্যার, এটা হচ্ছে সলিড। ধরে নাও এটা তার অক্ষ, এক্স ওয়াই, ধরে নাও এটা এক্স ওয়াই, ধরে নাও এটা এক্স ওয়াইটা কি হচ্ছে তার অক্ষ। তাহলে এর পয়েন্ট হতে পারে কি, বাইরে হতে পারে, ভিতরে পয়েন্ট হতে পারে, যেহেতু মোটা আছে বা সলিড আছে, তাহলে বাইরের পয়েন্টেই চৌম্বক ক্ষেত্র কেমন হবে আর ভিতরের পয়েন্টে কেমন হবে। আমি বেশি ক্যালকুলেশন করবো না, জাস্ট বলে দিচ্ছি, তোমার নোট করে রাখবে। দেখো বাইরে যদি পয়েন্টটা পি নিই, আউটসাইড P is the point outside of the wire. তাহলে এখানে আমি এই পি বিন্দুতে যখন আমি অ্যাম্পিয়ার্সের সূত্রটি প্রয়োগ করব, তখন কি করব, একটা আমাকে পি বিন্দুগামী একটা বৃত্তাকার পথ কল্পনা করব। তাহলে কেমন কল্পনা করবো আমি বৃত্তাকার পথটা, OP সমান R, ধরো একটা ক্যাপিটাল ব্যাস R। তাহলে কি হলো, আমার পি বিন্দুগামী একটা আর ব্যাসার্ধের বৃত্তপথ কল্পনা করলাম। তাহলে কত হবে আমার চৌম্বক ক্ষেত্র মানটা কত হবে, বিপি, ম্যাগনেটিক ফিল্ড অন পি অ্যাট পি, কত করবো আমি তাহলে, বিপি ডট ডেল এল সমান মিউ নট আই, এর মধ্যে প্রবাহ যদি আই যায়, এটার মধ্যে প্রবাহ যদি আই যায়, তাহলে কি হচ্ছে দেখো, এই পথটা কি আছে, পথের ভিতরে আছে এই সিলিন্ডারটা, তাহলে কত হচ্ছে, আই প্রবাহকেই পরিবেষ্টিত করা আছে, বা এই বদ্ধ পথের প্রবাহ কত হচ্ছে আই, একই রকম হবে আগের মতোই। তাহলে বিপি কত আসছে, বিপি ডেল এল কস 0 ডিগ্রি। এই তো এইখানের ক্ষেত্রে কী হবে, চৌম্বক ক্ষেত্রে কেমন হবে, বৃত্তাকার পথ বরাবর হবে, বা বড় হয়ে গেলে কেমন হবে, এই বৃত্তাকার, এবং তার স্পর্শকটা কি নির্দেশ করবে, চৌম্বক ক্ষেত্র অভিমুখ। আর ডেল এল যেটা ক্ষুদ্র অংশ যদি নিই, তাহলে এই ক্ষুদ্র অংশে কত হবে, ডেল এর অভিমুখটা হবে এদিকে আর বি এর অভিমুখ হবে এদিকে। সমান কত হলো, মিউ নট আই, তাহলে কত হচ্ছে আমার বিপি ইন্টিগ্রেশন ডেল এল সমান মিউ নট আই, দ্যাটস ইকুয়াল টু বিপি 2 পাই আর সমান মিউ নট আই। অর্থাৎ বিপি সমান কত আসছে, মিউ নট আই বাই 2 পাই আর। এটা আগের মতোই হলো, কোনো ব্যতিক্রম নাই, কোনো অসুবিধা নাই। অসুবিধা কোথায় হবে, যদি পয়েন্টটা ভিতরে অবস্থিত হয়, পয়েন্টটা ভিতরে অবস্থিত হয়। নোট করে নিন, নোট করে নাও। ধরে নাও পয়েন্ট হচ্ছে ভিতরে, এখানে পি পয়েন্ট। তো তোমরা আগে পড়েছিলে মহাকর্ষ চ্যাপ্টারতে, যখন অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে গভীরতাতে, এইচ গভীরতাতে, তখন কি করতে, যে এইচ গভীরতা নিলে বাকি যে বৃত্ত থাকছে বা গোলক থাকছে, এটা থাকতে হতো কি ইফেক্টিভ মাস, মানে এই মাসটা তখন কি হতো, কার্যকারী ভর হতো, আর বাইরের এই ছেড়ে ভরটা কি হতো, বাদ দিতাম, কারণ ওটা আমার আকর্ষণের ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না যখন এখানে পয়েন্ট ছিল ভিতরে। এবার মনে করে দেখো একটুকু, যখন মহাকর্ষ চ্যাপ্টারতে জি এর মান নির্ণয় করা হতো এইচ গভীরতায়, তখন কি করতাম, এই অংশটুকু বাদ দিতাম, শুধুমাত্র ইফেক্টিভ মাস হিসাবে করে নিতাম এই অংশটুকু। ঠিক এখানেও এরকম হবে। ধরে নাও এটা একটা পাইপ,
তাহলে এটা ক্ষেত্রফল কত হচ্ছে, ধরুন বড় ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে কত পাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে ধরুন জল যাচ্ছে, যদি ক্ষেত্রফলটা কমিয়ে দেওয়া হয়, এতটা করে দেওয়া হয়, তাহলে জলটা তো একই থাকবে না, আলাদা থাকবে, পরিবর্তন হয়ে যাবে, কমে যাবে। ঠিক যখন আমি যদি এখানে বৃত্তপথটা এখানে কল্পনা করিয়ে দিই, এখানে যদি আমি অ্যাম্পিয়ারের বদ্ধপথটা কল্পনা করি, তখন শুধুমাত্র ইফেক্টিভ হবে কোনটুকু, শুধু এইটুকুর মধ্যে, মানে এই বদ্ধ পথ দিয়ে যে প্রবাহ যাচ্ছে সেইটুকু, শুধুমাত্র বদ্ধ পথ দিয়ে যেটুকু প্রবাহ যাচ্ছে সেইটুকুই। তাহলে পি যদি পি ইজ এ পয়েন্ট ইনসাইড দ্য ওয়্যার, ধরো এর ব্যাসার্ধ হচ্ছে আর হচ্ছে কি রেডিয়াস অফ দ্য ওয়্যার। তাহলে এরিয়া কত হবে, ক্রস সেকশন এরিয়া এ ইকুয়াল টু কত হবে, পাই আর স্কোয়ার। এরপর তাহলে কি লিখবো, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য কি করবো আমরা, পি বিন্দুতে একটা আর ব্যাসার্ধের বদ্ধপথ কল্পনা করব, আর তার ক্ষেত্রফল কত হবে, রেডিয়াস অফ দ্য ক্লোজ পাথ, আর ক্রস সেকশন এরিয়া কত হবে, এটা সমান কত হবে, পাই আর স্কয়ার। তাহলে দেখো এই ক্ষেত্রফলের মধ্যে প্রবাহ যাচ্ছে কত, আই, একক ক্ষেত্রফলে কত যাবে, আর এই পাই আর স্কয়ারের মধ্যে কত যাবে দেখে নেবো। তো সেটাই কী হবে আমার ইফেক্টিভ আই। তাহলে দেখো পাই আর স্কয়ার ক্রস সেকশনের মধ্যে প্রবাহ যাচ্ছে কত, আই, একের মধ্যে কত যাবে, 1/পাই আর স্কয়ার, আর পাই স্মল আর স্কয়ারের মধ্যে যাবে কত, আই ইন্টু পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার, বাইরে কত আসছে, আই ইন্টু এ ড্যাশ বাই এ, এটা হচ্ছে কি ইফেক্টিভ আই, এটা হবে কি আমার ইফেক্টিভ আই। কারণ আমি তারটাকে যদি সরু করে দিই, বা ধরো জলের পাইপ, জলের পাইপটা ধরে সরু করে দিলাম, তাহলে শুধু জলটা কী হবে, তখন যা আছে তাতে কম যাবে, প্রবাহটাও সেরকম ঠিক এরকম হবে যে এখন প্রবাহ যাচ্ছে আই, যদি এটা ক্ষেত্রফল কমিয়ে দেওয়া হয়, এইটুকু করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে প্রবাহ মাত্রাটা কমে যাবে, শুধু এইটুকু ক্ষেত্রফলের মধ্যে যেটুকু যাবে প্রবাহ সেটুকু আমাকে ধরতে হবে, ইফেক্টিভ আই সেটাই হবে। তাহলে অ্যাম্পিয়ারের সূত্র কী হবে অনুযায়ী, এটাকে পি ড্যাশ পয়েন্ট নাম দাও, পি ইনসাইড দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ বি ডট ডেল এল সমান কথা হবে মিউ নট আই ড্যাশ। এখানে কি বললাম ইফেক্টিভ প্রবাহ, ডেল এল কোনটা, একটা ক্ষুদ্র অংশ নেওয়া হয়েছে, এটা ডেল এল, আর এদিকে কত হবে, বি অভিমুখ হবে। তাহলে এখানে কত আসছে আমার, এটা মনে রাখবে, এটা পরে ইউজ করবো। তাহলে পি ইনসাইড ডেল এল কস 0 ডিগ্রি সমান মিউ নট আই, দ্যাটস ইকুয়াল টু বি ইনসাইড ডেল এল সমান মিউ নট আই ড্যাশ, কত আসছে আমার, বি ইনসাইড ডেল এর মান কত হবে, এর কত ব্যাসার্ধে, আর ব্যাসার্ধে বৃত্ত নিয়েছি, কত হবে ইন্টু 2 পাই আর সমান কত হবে মিউ নট আই ড্যাশ, অতএব বি ইনসাইড কত হবে মিউ নট আই ড্যাশ বাই 2 পাই আর। তো আই ড্যাশটার মানটা বসে দাও এখানে, কত হবে তাহলে এটা আমার মিউ নট আই এ ড্যাশ বাই এ 2 পাই আর।
বা কত হবে এখানে পাই আর স্কোয়ার, তাহলে এটা স্মল আর স্কোয়ার, এটা ক্যাপিটাল আর স্কোয়ার, মিউ নট আই বাই 2 পাই আর ইন্টু পাই আর স্কোয়ার বাই ক্যাপিটাল পাই আর স্কোয়ার। তাহলে কত আসছে আমার এখান থেকে, অতএব বি ইনসাইড ইকুয়াল টু, দেখো এই আর কেটে যাচ্ছে, তাহলে মিউ নট আই বাই 2 পাই আর বাই আর স্কোয়ার, অথবা আর বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি একটা সলিড চৌম্বক ক্ষেত্রে, সলিড পরিবাহীর বা চৌআকৃতি পরিবাহীর ভিতরে চৌম্বক প্রাবল্য, চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, ভিতরে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। এটা মনে রাখবে, মুখস্থ রাখবে এমসিকিউর জন্য। তাহলে কি করলাম, শুধুমাত্র আমার ইফেক্টিভ আই নির্ণয় করে নিলাম। ইফেক্টিভ আই ফর্মুলাটা কত ছিল আমার, এখানে লিখে রেখেছি আমি, আই ড্যাশ ইকুয়াল টু আই ইন্টু এ ড্যাশ বাই এ। এ ড্যাশ বলতে কি, যে ক্ষেত্রফল পাবো তার ক্ষেত্রফল বাই সমগ্র ক্ষেত্রফল, সমগ্র বলতে এটুকু ক্ষেত্রফল, ক্রস সেকশন। নোট করে নাও এটা। দেখো এবার যদি সেই সিলিন্ডারিক্যাল ওয়্যারটা যদি হলো হয়, ফাঁপা হয় এবং খুবই পাতলা হয়, তাহলে সেক্ষেত্রে কেমন হবে। ফাঁপা বলতে মাঝখানটা ফাঁকা পুরো, শুধু সাইডে কি আছে, কন্ডাক্টর আছে। ওয়্যারটা কেমন, এটার মতো, ভেতরে ফাঁপা, বাইরে শুধু আছে থিকনেস। তো এরকম যদি পরিবাহী হয়, মানে শুধুমাত্র ভিতরে ফাঁকা আছে আর বাইরে অল্প পাতলা মতো আছে, সেরকম যদি কন্ডাক্টর বা ওয়্যার হয়, সেক্ষেত্রে কত হবে। যদি পি পয়েন্ট নেওয়া হয়, বাইরে পয়েন্ট না হয়, তাহলে সেটা আগের মতোই হবে। যদি পিটা কি হয়, পয়েন্ট, পি পয়েন্ট হচ্ছে কি আউটসাইড, তাহলে সেক্ষেত্রে কত হবে। আমি এখানে কি বদ্ধপথ কল্পনা করব, কত বাসাতে নিলাম, আর বাসাতে নিলাম আমি, তাহলে কত হবে আমার এখানে একই রকম ডেল অংশ, এদিকে বি হবে, এদিকে ডেল এল হবে, তাহলে কত হবে আমার বি ডট ডেল এল সমান মিউ নট আই। কারণ এর মধ্যে প্রবাহ যদি আই হয়, এদিকে প্রবাহ যদি আই হয়, তাহলে এই বদ্ধ পথের ভিতরেই আছে সিলিন্ডারটা, তাই প্রবাহটা কত হবে, আই হবে, কোনো পরিবর্তন নেই। তাহলে একের পর নেমে গেল, তাহলে এক্ষেত্রে কত হবে বি ইন্টু 2 পাই আর সমান মিউ নট আই, অর্থাৎ বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর। একই রকম আসছে, কোনো অসুবিধা নাই এটাতেও। যদি এখানে পয়েন্টটা ভিতরে হয়, যদি পয়েন্টটা ভিতরে হয় তখন কেমন হবে, পি ইজ দ্য পয়েন্ট ইনসাইড যদি হয়, ইনসাইড অফ দ্য এই হলো সিলিন্ডারিক্যাল ওয়্যারের ভিতরে যদি হয় তারটা, তাহলে সেক্ষেত্রে কেমন হবে দেখো, সেক্ষেত্রে কেমন হবে আমি তাহলে পয়েন্টটা কত কল্পনা করবো, ঠিক এই পয়েন্টে পি, তাহলে এই পি পয়েন্টকে কেন্দ্র বাইরে করে বা পি পয়েন্ট বিন্দু আমি একটা কি অঙ্কন করলাম, কি অ্যাম্পিয়ারের বর্ধপথ। তাহলে আমার এটা হচ্ছে কি হলো সিলিন্ডার, ধরুন হলো সিলিন্ডারটা কেমন, এটা হলো সিলিন্ডার, এটা হচ্ছে হলো সিলিন্ডারের এই যে বাইরের থিকনেসটা, এই থিকনেসটা হচ্ছে এইটা। তা আমি পথ কল্পনা করছি কোনটা, এই ভিতরে, তাহলে ভিতরে কোনো কারেন্ট আছে নাকি, কারেন্ট আছে এটা বাইরে, তাহলে এই বদ্ধ পথের ভিতরে কি কোনো প্রবাহ আছে, এই বদ্ধ পথের কথা হচ্ছে আই ইকুয়াল টু 0। তাহলে কি বললাম, যে বদ্ধ পথটা কল্পনা করা হচ্ছে ভিতরে
আর ভিতরে যেটা ভিতরে কল্পনা করেছি আমি এরকম ভিতরে, তাহলে ভিতরে কত হচ্ছে, প্রবাহ যাচ্ছে শুধু এই থিকনেসে, কিন্তু ভিতরে কোনো প্রবাহ নাই। তাহলে এই বদ্ধ পথে I = 0, তো সেক্ষেত্রে কত হবে, B ডট ডেল এল সমান মিউ নট I সমান মিউ নট ইন্টু 0, অর্থাৎ 0। সেখানে কত হবে, B ইনসাইড 0। তাহলে হলো সিলিন্ডারের ভিতরে B ইনসাইড কত হবে, 0 চৌম্বক ক্ষেত্র হবে। কারণ কি, এর কোনো প্রবাহ নেই। প্রবাহ নেই বলতে এই বদ্ধ পথ দ্বারা কোনো প্রবাহ পরিবেষ্টিত নেই। আমি যে বদ্ধ পথ কল্পনা করেছি প্রবাহটা তার বাইরে আছে, ভিতরে নেই। প্রবাহটা বাইরে আছে, মানে এই অংশ দিয়ে প্রবাহ যাচ্ছে, এই ভিতরে কোনো অংশ যাচ্ছে না, ভিতরটা ফাঁকা, তাই ম্যাগনেটিক ফিল্ড 0 হবে। দেখো, ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য থিক পোর্শন অফ হলো সিলিন্ডার। হলো সিলিন্ডার যেটা নিয়েছিলাম, তা এর এইখানের মধ্যে আমি তখন পয়েন্ট নিয়েছিলাম কথা ভিতরে। যদি পয়েন্টটা এই পয়েন্টে, এটা হচ্ছে কি দেখাচ্ছি, ক্রস সেকশনটা এইভাবে দেখালাম, মানে এটা ছিল তারটা কেমন এরকম ধরে আছে, এটা আমি এখন এরকম দেখাচ্ছি। তাহলে এখানটা মাঝে কি ফাঁকা, আর এটা থিক পোর্শন। এটা যদি পয়েন্টটা এই থিক পোর্শনে হয়, পি পয়েন্ট, তাহলে এইখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। তাহলে এখানেও আমাকে ইফেক্টিভ আই নিতে হবে, কারণ কি, যখন আমি এখানে বদ্ধ পথ কল্পনা করব, তখন শুধুমাত্র এইটুকু অংশের জন্য ইফেক্টিভ প্রবাহ দেখা যাবে। তখন ইফেক্টিভ আই কত হবে, ওই একই রকম হবে, I ইন্টু এ ড্যাশ বাই এ। এ ড্যাশ বলতে কোনটা, শুধু এইটুকুর ক্ষেত্রফল। এ ড্যাশ বলতে কোনটা, শুধু এইটুকুর ক্ষেত্রফল। আর এ বলতে কোনটা, এই এতটা অংশের ক্ষেত্রফল, এইটা। ধরো নাও এর ইনার রেডিয়াস হচ্ছে R1, এটা রেডিয়াস হচ্ছে কত, R1, এবং আউটার রেডিয়াস হচ্ছে কত, R2। R1 হচ্ছে কি, ইনার রেডিয়াস, আর R2 হচ্ছে আউটার। তাহলে হচ্ছে ইনার আর আউটার, আর এবং পি পয়েন্টটা কোথায় আছে, কেন্দ্রে আছে। তাহলে পি পয়েন্টের হচ্ছে কি আর ব্যাসার্ধ, এটা কি অপর হলাম, আর ইজ দ্য রেডিয়াস অফ ক্লোজ পাথ। এটা আর ব্যাসার্ধ নিয়েছি, সে আর ব্যাসার্ধে ক্লোজ পাথের ব্যাসার্ধ হচ্ছে আর, মানে এটা হচ্ছে স্মল আর, এটা R1 আর বাইরেটা হচ্ছে R2। তাহলে A1 এর মান কত হবে, দেখো তো এর মান কত হবে, বড় ক্ষেত্রফল। তাহলে কি এই সমগ্রটার ক্ষেত্রফল কত হবে, আউটার রেডিয়াস কত বলেছে, R1 R2 বলেছে, তাহলে হবে পাই R2 স্কয়ার মাইনাস, দেখো ভিতরে কি আছে, হলো সিলিন্ডার চারিদিকটা ফাঁকা, তাহলে মাইনাস কত হবে, এইটুকু, মাইনাস পাই R1 স্কয়ার, তাহলে কত হলো পাই R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। এটা হলো কত, এই পোর্শনটার ক্ষেত্রফল। এর একটা মান কত হবে, এটা বলতে কোনটা, এখানে পি পয়েন্ট লিখলাম এইটা, আর ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার, মানে এটার ক্ষেত্রফল, বাইরেটা কোনো এখন ধরার ব্যাপারই নাই, তার কথা হলো শুধু এইটুকু ক্ষেত্রফল মাইনাস ভিতরের অংশের ক্ষেত্রফল আর ওয়ান স্কয়ার, কত হবে পাই আর স্কয়ার মাইনাস R1 স্কয়ার। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কি ধরেছি, এইটুকুর ক্ষেত্রফল ধরা হচ্ছে এ ড্যাশ, আর এটার অংশ ধরা হচ্ছে কত, এ। তাহলে আই কত হচ্ছে, ইফেক্টিভ আই ড্যাশ ইকুয়াল টু কত আসছে আমার, আই ইন্টু কত, এ ড্যাশটার মান কত, এটা পাই আর স্কয়ার মাইনাস R1 স্কয়ার বাই পাই
r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার। তাহলে ইফেক্টিভ আই বেরিয়ে গেল। তাহলে এরপর আমি অ্যাম্পিয়ারের বর্ধপাত সূত্র প্রয়োগ করে দিই পি পয়েন্টের জন্য। এবার দেখবো ইন্টিগ্রেশন বিপি নাম দিলাম পি পয়েন্টের জন্য, বিপি ডট ডেল এল, নাম দিলাম না, পরে দেবো নাম, সমান কত হলো আমার মিউ নট ইফেক্টিভ আই ড্যাশ, অতএব বি ডেল এল সমান মিউ নট আই ড্যাশ। কস থিটা সমান 0 বলে ডাইরেক্ট ডেল এল লিখে দিলাম, অতএব বি ইন্টু 2 পাই আর, এই বিক্রতার সাথে কথা হবে স্মল আর 2 পাই আর সমান কথা হলো মিউ নট আই ড্যাশ, অতএব বিপি সমান কথা হবে মিউ নট বাই 2 পাই আর ইন্টু আই ড্যাশ। এবার আই ড্যাশের মানটা পুট করে দাও, মিউ নট বাই 2 পাই আর কত হলো আই ইন্টু, তখন পাই পাই কেটে যাবে, তাহলে আর স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার। শুধু ক্ষেত্রফলটা নির্ণয় করা। প্রথমে এ ড্যাশ কোনটা বললাম, যে এটা হচ্ছে বাইরে পোর্শন আর এটা হচ্ছে ভিতরে পোর্শন, তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল কত হবে পাই r2 মাইনাস পাই r1 স্কোয়ার, এটা ভিতরের অংশে মানে শুধু এইটুকু অংশে। এর ভিতরে যখন পি পয়েন্ট নিয়েছি তখন তার ব্যাসার্ধ হচ্ছে আর, তখন শুধুমাত্র এইটুকু অংশের ক্ষেত্রফল আমার কাজে লাগবে, এইটুকু অংশের ক্ষেত্রফল, আর সেটা হচ্ছে কত এ ড্যাশ, আর সেটা মান কত হবে পাই আর স্কোয়ার। আর স্কোয়ার বলতে এই পয়েন্টটা হচ্ছে তখন আউটার পয়েন্ট, তা পাই আর স্কোয়ার মাইনাস ইনার ক্ষেত্রফল পাই r1 স্কোয়ার, কারণ যেহেতু এটা হলো তাই বিয়োগ করতে হচ্ছে আমাকে। এটা মুখস্থ রাখবে, নোট রাখবে। এবার দেখো আমরা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবো সলিনয়েডের জন্য, অ্যাম্পিয়ারের সার্কিটের লয়ের অ্যাপ্লিকেশন, এটাও একটা অ্যাপ্লিকেশন। সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করবো। সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করবো। তাহলে সলিনয়েডটা কী জিনিস, একটা চোঙের গায়ে, ধরুন এটা একটা চোঙ, এর গায়ে যদি আমি অন্তরিত তামার তার বা যে কোনো পরিবাহী তারকে, অন্তরিত বলতে কি তার মধ্যে একটা কভার থাকবে, দেবে লাল তারগুলো, যেমন মোটরের তারগুলোতে কী আছে অন্তরিত, ওগুলো একটা লাল ধরনের কভার থাকে, বা হেডফোনের ওয়্যারগুলো দেখবে লাল সবুজ হয় ভিতরের অংশটা, সেটা হচ্ছে অন্তরিত। সেটাকে প্রথমে ছিলতে হয়, ছিলে লাগাতে হয়, বা হালকা করে ব্লেডে করে ঘষে দিতে হয়, রাব করতে হয়। সেই তারকে যদি টাইটলি কোনো একটা চোঙের গায়ে জড়ানো হয়, এরকম জড়ানো হলো, এমনভাবে জড়াবে যাতে এই অক্ষের সাথে এটা সবসময় অবিলম্বে থাকবে, বা বৃত্তাকারগুলো লম্বাভাবে থাকবে। মানে এরকম হলে হবে না, তারটা এরকম, এর পাকটা এরকম হলে হবে না, হতে হবে কেমন এরকম একদম অবিলম্ব, তাহলে তাকে বলবো কি আমরা সলিনয়েড। সলিনয়েডের সঙ্গে লিখবো একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী, অন্তরিত পরিবাহী মানে কি বললাম, বাইরে একটা ইনসুলেটিং কভার দেওয়া আছে, বাইরে বলবো কি ইনসুলেটেড কন্ডাক্টর, ইনসুলেটেড কন্ডাক্টর। তাহলে পরিবাহী তারকে কি করতে হবে, একটা চোঙের গায়ে জড়াতে হবে। কেমন জড়াবো, যাতে অবিলম্ব থাকে। তারকে একটি চোঙের গায়ে এমনভাবে জড়ানো হয় যাতে কি হবে অভিলম্ব হবে, কিংবা প্রত্যেকটা পা কি হবে চৌম্বক অক্ষের সাথে অভিলম্ব হবে। প্রত্যেকটি
বৃত্তাকার পাক, প্রত্যেকটা বৃত্তাকার পাক কি হবে চোঙের অক্ষের অবিলম্বে চোঙের অক্ষের সাথে অবিলম্বে থাকে, তাহলে ওই কুণ্ডলীকে বলা হয় সলিনয়েড। তাহলে এই কুণ্ডলীটিকে বলবো সলিনয়েড, চোঙটাকে নয়। তাহলে কুণ্ডলীটি তারটা এমনভাবে জড়াবো যাতে কি থাকবে, প্রত্যেকটা বৃত্তাকার পা কি থাকবে কি এই চৌম্বক অক্ষের সাথে অবিলম্ব, তাহলে তাকে বলবো কি আমরা সলিনয়েড। কাকে? কুণ্ডলীটিকে বলবো সলিনয়েড। তাহলে এর মধ্যে চৌম্বক ক্ষেত্র কেমনভাবে থাকবে, এটা কি আচরণ করে, চুম্বকের মতো আচরণ করে। সলিনয়েড একটা কার মতো আচরণ করে, চুম্বকের মতো। এটাকে চুম্বকের মতো আচরণ করে। তাহলে চুম্বকের মতো যদি আচরণ করে তাহলে তার একটা নর্থ আর একটা সাউথ থাকবে। তুমি প্রথমে কুণ্ডলীটাকে নেবে, নেওয়ার পর দেখবে যে তোমাকে সেই জড়ানোটা কেমন হচ্ছে। যদি প্রবাহ এইদিকে হয়, যেই দিকে দেখলে প্রবাহটা মনে হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ, সেদিকটা কি হবে নর্থ মেরু। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে নর্থ পোল। তাই যেদিক থেকে দেখে মনে হবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, সেই দিকে কী হবে নর্থ পোল মতো আচরণ করবে, সেই দিকটা নর্থ পোলের মতো আচরণ করবে। আর যেদিক থেকে দেখে মনে হবে ক্লকওয়াইজ অর্থাৎ এরকম, সেদিক কী হবে সাউথ মেরু। তাহলে এসের মতো সাউথ মেরু আর এনের মতো নর্থ মেরু। তাহলে ক্লকওয়াইজ হলে কত হবে, তো আমি এটা ঘোরাচ্ছি, আমি ঘোরাচ্ছি কিন্তু ক্লকওয়াইজ, তোমরা দেখবে কি অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো আমি এটা এইভাবেই ঘোরাচ্ছি। এবার তোমরা কী দেখছো, এখন দেখছো তোমরা ক্লকওয়াইজ, আর আমি দেখতে দেখবো কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কয়েলের যেদিকে পাক সংখ্যা কী হবে ক্লকওয়াইজ হবে, সেদিকে হবে কি আমার সাউথ পোল, আর যেদিকে অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেদিকে নর্থ পোল। দেখো এটা সলিনয়েড, প্রবাহ যাচ্ছে এদিকে। তাহলে আমার এদিক থেকে দেখলে আমাকে এদিকে মনে হচ্ছে কি এটা হচ্ছে কি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এদিকে কী উৎপন্ন হবে সাউথ মেরু, বা এই দিকটা কী হবে সাউথ পোলের মতো আচরণ করবে, এবং এদিকে তাহলে কী করবে নর্থ পোল। তাহলে চৌম্বক ক্ষেত্র অভিমুখ কেমন হয় নর্থ থেকে সাউথ। তাহলে এক্ষেত্রে চৌম্বক বর্ণালী কেমন হবে, দেখবে কি এটা এদিকে সব ঢুকছে, সাউথ পোলে ঢুকছে এবং নর্থ পোলে বেরোচ্ছে। এর বাইরের ক্ষেত্রে কি হয় চৌম্বক ক্ষেত্রের মানটা
বলরেখাগুলোর দূরে দূরে অবস্থিত হওয়ার জন্য এই মানটা নগণ্য হয় এবং এই সলিনয়েডের ভিতরে বলরেখাগুলো খুব ঘন সন্নিবিষ্ট হয়। এখানে কেমন হয়, এই ভিতরে কেমন হয়, ঘন সন্নিবিষ্ট। তাই এখানে কি হয়, চৌম্বক ক্ষেত্রের মানটা কি হয়, খুবই স্ট্রং হয়। তাই বলরেখাগুলি চৌম্বক ক্ষেত্রের মানটাও খুবই স্ট্রং হবে, বাইরে কী হবে, দুর্বল। তাই ভিতরের তুলনায় বাইরেটাকে প্রায় অনেক সময় নগণ্য ধরে নেওয়া হয়। তাহলে বলরেখাগুলো কেমন হবে, উত্তর থেকে বেরিয়ে দক্ষিণ দিকে যাবে এবং ভিতরে কি খুব ঘন সন্নিবিষ্ট হবে। তাহলে কি লিখব এখানে, ভিতরে বলরেখাগুলি সলিনয়েডের ভিতরে বলরেখাগুলি খুব ঘন সন্নিবিষ্ট, তাই চৌম্বক ক্ষেত্র কী হবে, খুব শক্তিশালী, খুবই শক্তিশালী এবং বাইরে দুর্বল বা নগণ্য ধরা হয় অনেক সময়। এটা লাস্ট টপিক আজকের ক্লাসে, ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ লং আইডেল সলিনয়েড। এটা যদি খুবই বড় বা অসীম ধরা হয়, অসীম না হলে ধরো না অসীম, এটা এদিকে অনেকটা আছে এবং এদিকেও আছে, অসীম সলিনয়েড নিলে তার ভিতরে চৌম্বক ক্ষেত্র কত হবে আমরা নির্ণয় করব, কার সাহায্যে, অ্যাম্পিয়ার সার্কিউটাল ল বা অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রের সাহায্যে। আজকে দেখা বলবো এই আইডেলটা বলা হয় কাকে, যদি ব্যাসের সাপেক্ষে দৈর্ঘ্যটা খুব বেশি বড় হয়, ব্যাসার্ধের সাপেক্ষে সলিনয়েডের দৈর্ঘ্য খুব বেশি, ব্যাসার্ধের সাপেক্ষে দৈর্ঘ্য খুব বেশি, আর এল ভেরি ভেরি গ্রেটার দেন আর ধরে নিলাম, তাহলে সেটা বলবো কি আমরা, আইডেল সলিনয়েড। তাহলে আমাকে এই তো সলিনয়েড বলে দেওয়া আছে, তাহলে সলিনয়েডে কী হতে হবে, ভিতরে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো এদিকে অনেক আছে, এদিকে অনেক আছে, আমার পাক সংখ্যা গোনাটা একটু মুশকিল অতগুলো, তাহলে আমি কী ধরবো, একটা ক্ষুদ্র অংশ ধরে নেবো, ধরো এইটুকু অংশ ধরলাম, এর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে দেখলাম কি 1 2 3 4 5 6 7 8 9 10টা পাক আছে, তাই 2 সেন্টিমিটার পাক আছে কত, 10টা, তাহলে কত আছে 10/2 = 5, তাহলে কী হবে, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। তাহলে আমি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা যদি বের করে নিতে পারি, তাহলে কী হবো, দৈর্ঘ্য যত হবে তাতে গুণ করে দিলেই মোট পাক সংখ্যা পেয়ে যাব। তাহলে কি মনে করি এর একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হচ্ছে n। মনে করি সলিনয়েডের একক দৈর্ঘ্যের পাক সংখ্যা n, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা n এবং এর মধ্যে দিয়ে প্রবাহ, এর মধ্যে দিয়ে বলতে কোনটা, সলিনয়েডের মধ্যে প্রবাহ, সলিনয়েডের মধ্যে দিয়ে প্রবাহ কত, I। মানে এখানে ধরো ব্যাটারির সাথে যুক্ত করা আছে, এই ব্যাটারির সাথে যুক্ত করা আছে, এখানের মধ্যে I প্রবাহ যাচ্ছে। আমাকে তাহলে কি করতে হবে, অ্যাম্পিয়ারের সার্কিটের ল মানে বদ্ধপথ সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেখানে অ্যাপ্লাই করতে গেলেই আমাকে সবসময় একটা বদ্ধপথ কল্পনা করে নিতে হবে। তা আমি এখানে বদ্ধপথ কেমন কল্পনা করব, একটা এরকম একটা বদ্ধপথ কল্পনা করলাম, এ বি সি ডি, একটা এ বি সি ডি একটা বদ্ধপথ কল্পনা করে নেব। আর আমরা আগে ছবিতে দেখলাম সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বকগুলো অভিমুখ কেমন হয়, এটা এস মেরু ছিল আর একটা এন ছিল, তাহলে কেমন হবে, এন থেকে এসের দিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কেমন হয়,
এন থেকে এসের দিকে, ভিতরে সব হচ্ছে অভিমুখ এরকম। তাহলে কি বললাম আমি, এ বি সি ডি একটা আয়তকার অ্যাম্পিয়ারে বদ্ধ পথ কল্পনা করা হলো। এ বি সি ডি একটি আয়তকার বদ্ধ পথ নেওয়া হলো। এরপরে এই বদ্ধ পথে কি একটা ক্ষুদ্র অংশ নিলাম কত, ডেল এল। তাহলে অভিমুখটা কেমন হবে, এইদিকে। আর বি এর অভিমুখ কোন দিকে আছে, এইদিকে। তার ডেল এর অভিমুখ আর বি এর অভিমুখ কেমন, পরস্পর সমান্তরাল। এই বদ্ধ পথের সিডি অংশে একটা ডেলের অংশ নেওয়া হলে ওই অংশে কি হবে, ডেল এল সমান্তরাল বি, পরস্পর সমান্তরাল হবে। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র অ্যাপ্লাই করলে কি হবে তাহলে, এরপরে কত একক ধরে পাক সংখ্যা ধরেছিলাম এন, তবে লেখা ছিল যদি সিডি সমান এল হয়, যদি সিডি সমান কত এ বি সমান এল ধরি, তাহলে সিডি বা এ বি অংশে পাক সংখ্যা কত হবে, ধরুন ক্যাপিটাল এন। কত হবে, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হচ্ছে স্মল এন, দৈর্ঘ্য কত ধরেছে এল দৈর্ঘ্য, তাহলে কত হবে এন এল। এটা একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হচ্ছে এন, তাহলে এন দৈর্ঘ্য কত হবে এন ইন্টু এল। একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হচ্ছে এন, এল দৈর্ঘ্য কত হবে এন এল। তাহলে এটা কুণ্ডলীর মতো থাকছে, তাহলে এখানে ইফেক্টিভ আই কত হবে, এন গুণ হয়ে যাবে। এবং বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ আই ড্যাশ সমান কত হবে এন এল আই। এবার আমি অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করি। তাহলে অ্যাম্পিয়ারের বর্তমান সূত্র অনুযায়ী কি হবে, ক্লোজ পাথ, পাথটার নাম কি আছে আমার এ বি সি ডি বি ডট ডেল এল সমান কত লিখবো মিউ নট আই ড্যাশ, ইফেক্টিভ কারেন্ট কত বলে মিউ নট আই ড্যাশ সমান কত এন এল আই। এবার দেখো এই আয়তকার পথটা কাকে নিয়ে গঠিত, এ একটা বাহু, এ একটা বাহু এবং এ একটা বাহু, এটা বাহু। তাহলে সিডি আর এ বি একটা বাহু, ডিসি একটা বাহু, সিডি একটা বাহু আর ডি একটা বাহু। তাহলে এই বদ্ধ পথ থেকে আমি কি করব, চারটা বাহুতে ভেঙে নেব। কেমন হবে, এটা লিখবো কেমন, তো এ বি দিয়ে দিলাম, আর বদ্ধ পথ লিখছি না, এ বি পি ডট ডেল এল প্লাস এ বি হলো তারপর কত বি সি ডিসি বি ডট ডেল এল, তারপর কত হবে সিডি প্লাস সিডি বি ডট ডেল এল, তারপর কত হবে ডি এ প্লাস ডি এ বি ডট
ডেল এল সমান কত মিউ নট এন এল আই। আমি এই বদ্ধ পথটাকে চারটা বাহুতে ভেঙে নিলাম। দেখো এ বি, বি সি, সি ডি, ডি এ কোনাকুনি ম্যাচ করবে। এটা জড়ো করলে কেমন হবে? দেখো এখানে বিবি কাটবে, এবার হচ্ছে এসি, লাস্টে এ পয়েন্ট চলে আসবে, মানে ঘুরে বদ্ধ পথে আসবে এটা। আর দেখাচ্ছি না এটা আমি এখানে, দরকার নাই আমার। তাহলে কি করলাম, এই বদ্ধ পথ আয়তাকার পথটাকে চারটা বাহুতে ভেঙে নিলাম। এখানে কিন্তু আর আমি ক্লোজ দিই নাই, তোমরা খেয়াল রাখবে, এখানে ক্লোজ দিলে কিন্তু নাম্বার কেটে নেবে। অনেকজনে করে এখানে ক্লোজ দিয়ে দেয়, এই ক্লোজটা দেবে না, শুধু কী হবে বি ডট ডেল এল। এরপর দেখো এই বাহুটা আর এই বাহুটা সিডি আর ডিএ, এটার জন্যে আর সিডি এটার জন্যে। দেখো তো ডেল এল আছে এদিকে, সরি বি আছে এদিকে, আর এখানে ক্ষুদ্র অংশ কল্পনা করা কেমন হচ্ছে, এখানে ডেল এল নিচে এদিকে ছিল, বিও এদিকে অভিমুখ ছিল, পরস্পর কি ছিল সমান্তরাল। এখানে বি এর অভিমুখটা অপরিবর্তিত থাকবে। এখানে যদি ডেল এল নিই তাহলে অভিমুখটা কেমন হচ্ছে পরস্পর 90 ডিগ্রি। এখানে ক্ষেত্রে কত হচ্ছে পরস্পর 90 ডিগ্রি, তাহলে cos 90 মান কত হবে 0। আর এ দেখো এ বি বাহুটা কত হচ্ছে এই সলিনয়েডের বাইরে, আর প্রথমে কি বললাম বাইরে চৌম্বক ক্ষেত্রের মান অনেক দুর্বল, তাই এর জন্য কি ধরবো নগণ্য ধরে নেবো, আর এগুলোর জন্য কি 0 হবে। তাহলে আমি দেখতে পারি কি, তাহলে 1 নম্বর সমীকরণ দাও। চলো বি ডট ডেল এল কার জন্যে, এই পথের জন্যে, কোনটা পথটা এডি, আর কথা হচ্ছে সিডি। তাহলে সিপি সমান ইন্টিগ্রেশন অফ বি ডট ডেল এল, কোন পথটা ডিএ সমান 0। কেন 0? কারণ বি ডট ডেল এল করলে কি আসবে, এটা কস থিটা আসবে। এখানে থিটা কত 90 ডিগ্রি, এই দুটি সরি এখানে কত থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি সমান 0। তাহলে এই দুটি অংশের জন্য কি লিখবো, যে ডেল এল এবং ডেল বি হচ্ছে কি পরস্পর লম্ব, যেহেতু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ ডেল এল পারপেন্ডিকুলার টু বি, তাই কি হবে cos থিটা ইকুয়াল টু 0 হবে। এবং এবি অংশ বলতে কোনটা, এটা বি ডট ডেল এল নিয়ার অ্যাবাউট টু 0, এটি পরিবাহীর, এটি সলিনয়েডের বাইরে অবস্থিত, তাই নগণ্য ধরা হয়েছে। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাবো আমরা, 1 নং সমীকরণ থেকে পাই কত, এটার মান 0 ধরে নিয়েছি, তাহলে 0 প্লাস এটার মান কত ধরেছি, দেখো সিডি মান কত ধরেছি 0 প্লাস সিডি এটার মান নাই, প্লাস কত হলো সিডি পি ডট ডেল এল, এবং এটা কত হচ্ছে এবি পরিবাহী বাইরে প্লাস 0 সমান কত হলো মিউ নট এন আই এল। এটার মান 0 ধরা হয়েছিল, কেন সেটা পরিবাহী বাইরে অবস্থিত। এটার মান কত ধরা হয়েছে 0, কারণ কি নগণ্য 0 নিয়ার অ্যাবাউট টু 0 ধরো, এটা মান কি ধরো 0, কেন কারণ এটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত 90 ডিগ্রি, আর cos 90 মান কত 0, এটাও মান কত হয়েছে
জিরো, সরি সিবি এটার মান হচ্ছে কত জিরো, সরি এটা জিরো নয়, এটা জিরো, এবি এডি জিরো, মানে এটা জিরো 90 ডিগ্রির জন্য জিরো, আর সিবি জিরো, সিবি বলতে কোনটা, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, আর সিডি শুধু পড়ে রইলো এখানে, শুধুমাত্র সিডি পড়ে রইলো, কারণ এখানে 0 ডিগ্রি, এটা পরিবাহীর ভিতরে অবস্থিত, নগণ্য ধরা যাবে না, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে পরিবাহীর বাইরে। তাহলে আলটিমেট কী দাঁড়ালো আমার, ইন্টিগ্রেশন অফ বি ডট ডেল এল সিডি সমান কত হলো মিউ নট এন আই এল। এবার দেখো এখানে মান কত আসবে আমার, বি ডট ডেল এল কত হবে, সিডি পি ডেল এল কস জিরো সমান মিউ নট এন আই এল। কত লিখবো এটা আমার, ডেল এল কত হবে 2 পাই আর, তাহলে বি ইন্টু 2 পাই, সরি ডেল কত হবে দেখো সিডি, তাহলে সি থেকে ডি এর দেওয়া কত, প্রথমে যেটা ধরেছিলাম এল, তাহলে এই ডি সি থেকে ডি অংশের মান কত হবে এল, তাহলে কত হবে এল সমান কত হবে মিউ নট এন আই এল। সি থেকে ডি এখানে ইন্টিগ্রেশন কত আছে, সি থেকে ডি, তাহলে সি থেকে ডি এর দূরত্ব কত হবে এল, কারণ ধরে নিয়েছিলাম কত এটা সমান এল ধরা ছিল আমার, আগেই দেখে নেবে। কত হলো আমার এখানে, এই এল এল কেটে গেল, তাহলে বি সমান কত হলো মিউ নট এন আই। তাহলে সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে মিউ নট এন আই, যেখানে এনটা কি হচ্ছে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, আইটা হচ্ছে কি প্রবাহ, আর বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে এন হচ্ছে কি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, আইটা প্রবাহ। পরীক্ষা যখন দেবে তখন এই দুটো কেন জিরো হচ্ছে এবং এটা কেন জিরো ধরছে অবশ্যই বলবে, কারণ নাম্বার কাটতে পারে। এই দুটো টার্মকে জিরো করা হচ্ছে কারণ 90 ডিগ্রির জন্য এটা উল্লেখ করবে, এটা পরিবাহীর বাইরে, তার জন্য এটা কী ধরা হয় নগণ্য ধরা হয়, এটা অবশ্যই উল্লেখ করবে। আজকে এই পর্যন্তই থাক, কারো অসুবিধা হলে অবশ্যই জানাবে কমেন্টে কিংবা হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।